আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রত্যেক দিনের মতো আজকে একটি এমসিকিউ সলভ। আজকের এমসিকিউ 1.5 and it's Abdul Had Bapari from Borishal Engineering College, Faculty of Engineering and Technology, University of Dhaka. I am studying in BSc in Civil Engineering. Today I am discuss about MCQ 1.5. So let's start. তো কোন ল্যাবরেটরি বিক্রিয়কটি ক্ষয়কারক? তো দেখাই যাচ্ছে উত্তর দাগানো আছে সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটি বিক্রিয়কের ক্ষয়কারক। তো চলো দেখা যাক এটা কোথায় আছে। এই সম্পর্কিত যে টপিকগুলো সেগুলো আমরা পড়ে আসি। চলো, আজকে পড়াটা একটু বেশি। তো এমসিকিউ 1.4 এর পরে তোমার অনেক দূরের পরে এমসিকিউ 1.5। রাসায়নিক পদার্থ শুষ্ককরণের জন্য ডেসিকেটর বা ভ্যাকুয়াম ডেসিকেটর ব্যবহার করা হয়। আর ডেসিকেটরের ভেতরে শুষ্ককারক পদার্থ ক্যালসিয়াম ক্লোরাইড রাখা হয়। আর ড্রাইং এজেন্ট, যেসব রাসায়নিক পদার্থ এদের চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে, পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থ কঠিন পদার্থকে আর্দ্রতা বা জলীয় বাষ্প মুক্ত রাখে এদের শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট বলে। ঠিক আছে, শুষ্ককারক পদার্থকে ডেসিকেটিং এজেন্টও বলে, কারণ এসব শুষ্ককারক পদার্থ ডেসিকেটরে ড্রয়িং এজেন্ট রূপে ব্যবহৃত হয়। এমনকি ডেসিকেটিং এজেন্টও বলে, কারণ এই পদার্থ ডেসিকেটর ড্রয়িং এজেন্ট রূপে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো ড্রয়িং এজেন্ট কোনগুলো? যেসব রাসায়নিক পদার্থ এদের চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে। ঠিক আছে, আর কঠিন পদার্থকে তোমার আর্দ্রতা বা জলীয় বাষ্প মুক্ত রাখে। চারপাশ থেকে পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে, পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থ বা কঠিন পদার্থ আর্দ্রতা বা জলীয় বাষ্প মুক্ত রাখে। এদেরকে শুষ্ককারক পদার্থ বা এদেরকে শুষ্ককারক বা ড্রাইং এজেন্ট বলা হয়। যেমন কঠিন শুষ্ককারক এজেন্ট অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, KCl, ম্যাগনেসিয়াম সালফেট, সাদা দান্দার P2O5, সিলিকা SiO2, জেল ইত্যাদি। তরল শুষ্ককারক হলো এই যে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, এটা বললাম, এটা কিন্তু তরল শুষ্ককারক। ঠিক আছে, তো লিকুইড ড্রাইং এজেন্ট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। তোরা কি করে তোমার বায়ু রাসায়নিক পদার্থ, এরা কি করে চারপাশের পরিবেশ থেকে জলীয় বাষ্পকে শোষণ করে। ঠিক আছে, যেমন এই যে CaCl2 6 অণু পানি তোমার যুক্ত করেছে, এইভাবে এরা জলীয় বাষ্পকে শোষণ করে। আবার ডিহাইড্রেট এজেন্ট বা নিরোধক পদার্থ। তো ডিহাইডিং এজেন্ট কি? যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ক রূপে অপর বিক্রিয়ক পদার্থের অনুপস্থিত হাইড্রোজেন এবং অক্সিজেন মূলককে পানি অণু রূপে মুক্ত ও শোষণ করে, ফলে নতুন পদার্থ উৎপন্ন হয়, এদের নিরোধক পদার্থ বলে। নিরোধক বা ডিহাইডিং এজেন্ট, তাহলে ডিহাইডিং এজেন্ট কি? তোমার অ্যালুমিনিয়াম অনার্দ্র KSO4, তরল ডিহাইডিং এজেন্ট, লিকুইড ডিহাইডিং এজেন্ট কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর কনসেন্ট্রেটেড ফসফরিক অ্যাসিড H3PO4 ইত্যাদি। যেমন তোমার এইখান থেকে তোমার তাহলে কাদের বলে ডিহাইডিং এজেন্ট? যেসব রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ক রূপে অপর বিক্রিয়ক পদার্থের অনুষ্ঠিত হাইড্রোজেন ও অক্সিজেন মূলককে পানি অণু রূপে মুক্ত শোষণ করে। তো এই ডিহাইডিং এজেন্টরা কি করে? তোমার অন্য মৌলের যে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন আছে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন মিলিয়ে পানি তৈরি করে এবং পানিকে নিজেদের মধ্যে রাখে। ঠিক আছে, তো এই হলো ডিহাইডিং এজেন্টের কাজ। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং P2O5 উভয় শুষ্ককারক ও নিরোধক পদার্থ ব্যবহার করা হয়। এরা তোমার ড্রাইং এজেন্ট আর ডিহাইডিং এজেন্ট দুটো হিসেবেই কাজ করে। ঠিক আছে, তো একটা হলো পরিবেশ থেকে শোষণ করে, আর একটা অন্য পদার্থের কাছ থেকে শোষণ করে। তো যাই হোক, বিপজ্জনক ক্ষয়কারী দ্রব্য, বিপজ্জনক বিজারক পদার্থ এগুলো কিন্তু বিপজ্জনক। NaHLiAlH4 সোডিয়াম ধাতু পানির সংশ্লেষে প্রবল তাপ উৎপত্তি বিক্রিয়া করে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে যায়। তাপ উৎপত্তি বিক্রিয়া করার ফলে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসে আগুন ধরে যায়, তাই সতর্কতার সাথে কাজ করতে হবে। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বা গাঢ় কস্টিক সোডা দ্রবণকে কাঁচের বোতলে সংরক্ষণ করা যায় না কেন? এগুলো পড়ে নিবি। গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বা গাঢ় কস্টিক সোডা দ্রবণকে কাঁচের বোতলে সংরক্ষণ করা যায় না, কারণ উৎপন্ন উভয় যৌগের মিশ্রণটি কাঁচের বোতলের মুখে গ্লাস স্টপারকে শক্ত করে আটকিয়ে দেয়। ঠিক আছে, তখন বোতলের মুখের স্টপারটিকে আর খোলা যায় না, ওই বোতলের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে আর ব্যবহার করা যায় না। এই কারণে গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে গ্লাস স্টপারে কাঁচের বোতলে সংরক্ষণ করা যায় না। রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বল মোট 10টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তো হ্যাজার্ড সিম্বল কয়টি? 10টি।
তো রাসায়নিক পদার্থ ছাড়া বিপজ্জনক হ্যাজার্ড সিম্বল আন্তর্জাতিকভাবে স্বীকৃত আছে, যেমন তেজস্ক্রিয় রশ্মির জন্য ও স্বাস্থ্য ঝুঁকির সংকেত। তো 10টি ছাড়াও আরো 2টি আরো আছে। তো শ্রেণীবিধ ক্লাসিফিকেশন অনুযায়ী প্রয়োজনীয় সাংকেতিক সিম্বল দেওয়া, লেবেলিং দেওয়া আবশ্যক। এদেরকে প্যাকেজিং ও ব্যবহার করতে পারবে। হাজার্ড ক্লাসিফিকেশন ঝুঁকির মাত্রা অনুসারে প্যাকেজিং এর তিন নিয়মের সমন্বয়কে সিএলপি রেগুলেশন বলা হয়, ঠিক আছে? এই 3টি নিয়ম। তো একটা হলো ক্লাসিফিকেশন, একটা হাজার্ড ডাটাবেস, একটা হাজার্ড সিম্বল। তো এগুলো পুরো নিয়ে বিষাক্ত পদার্থ, পয়জন, তারপরে টক্সিক্স, ভেরি টক্সিক্স, টিফিলাস, হার্মফুল, ইরিটেন্ট, উত্তেজক পদার্থ, ফ্লেমেবল, দাহ্য, এক্সট্রিমলি ফ্লেমেবল, এক্সপ্লাস, অতিরিক্ত দাহ্য, এক্সপ্লোসিভ, environmentally toxic, oxidizing, corrosive, টেরিফয়েল, স্বাস্থ্য ঝুঁকির সংকেত। এরা যে শরীরে জীবাণু সংক্রমণ ঘটাতে পারে এবং মিউটাজেনিক এবং ক্যান্সার সৃষ্টি করতে পারে। ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট এমএসডিএস তৈরি করেন। শ্রেণীশিক্ষক রাসায়নিক প্রতিনিধিত্ব ব্যবহারের মাত্রা পরিমাণটা বৃদ্ধি করে ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট এমএসডিএস নামে পরিচিত। তো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য সংরক্ষণ এগুলো পড়ে নিবে, যেমন ইথেনল দাহ্য, পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষয়কারী, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষয়কারী, ইথেনিক অ্যাসিড, এই যে সালফিউরিক অ্যাসিড ক্ষয়কারী পদার্থ, ঠিক আছে? এই যেখানে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষয়কারী পদার্থ, চর্মে ক্ষতি করে, ঠিক আছে? আর প্রোপানল, লিথিয়াম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ব্রোমিন, ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম, ঠিক আছে? ট্রাইক্লোরোমিথেন CH3 এখানে হলো ক্লোরোফর্ম, যা চেতনানাশক, ঠিক আছে? দাহ্য, বিষাক্ত, স্বাস্থ্যের ক্ষতি করে। তো ক্লোরোফর্মের সংকেত কি? তোমার CH3, ট্রাইক্লোরোমিথেন, 3টে ক্লোরিন আর সাথে তোমার CH। তো ট্রাইক্লোরোমিথেন এটা মনে রাখবে, দাহ্য, বিষাক্ত, প্লাস টি, ফ্লেমিং প্লাস টক্সিক, ক্ষয়কারী পদার্থের সংজ্ঞা পড়ে নিবে। হ্যাজার্ড সিম্বল, প্রত্যেক গাঢ় অ্যাসিড কম বেশি দেহত্বক ও কাঠের ক্ষয়কারক এবং এদের জলীয় দ্রবণে পরিবেশের পানি মাটির পিএইচ মান দ্রুত হ্রাস করে। তো পিএইচ যখন 2.5 এর নিচে নেমে যায় তখন অ্যাসিডিক হয়ে যায়, ঠিক আছে? এনভায়রনমেন্টালি টক্সিক, এগুলো পড়ে নিবে। হ্যাজার্ড সিম্বল, অ্যালকালিসের হ্যাজার্ড সিম্বল 10 এর উপরে উঠে যায় তোমার পিএইচ মান। এনভায়রনমেন্টালি টক্সিক, কোরোসিভ, ক্ষয়কারী, রিডাকশন, ফ্লেমেবল, বিষাক্ত পদার্থ, টক্সিক, এর প্রতীকটি ব্যবহার করা হয়। ফ্লেমেবল অর্গানিক কম্পাউন্ড, ল্যাবরেটরি ব্যবহৃত দাহ্য জৈব যৌগের মধ্যে হাইড্রোকার্বন, বেনজিন, টলুইন, হেক্সেন, কেরোসিন, C12 থেকে C15 ও এলপিজি ইত্যাদি যৌগরূপে ক্লোরোফর্ম, ক্লোরোফেনল, অ্যালকোহল রূপে মিথানল, ইথানল, প্রোপানল ইত্যাদি, কার্বনিল যৌগরূপে প্রোপানন, জৈব অ্যাসিড রূপে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড ইত্যাদি সংরক্ষণ করা হয়। ফ্লেমেবল অর্গানিক কম্পাউন্ড এগুলো সব দাহ্য পদার্থ। প্রত্যেক জৈব যৌগ সহজে দাহ্য হয়, এদের সাধারণ হ্যাজার্ড সিম্বলরূপে জ্বলন্ত শিখা ও প্রতীক F ফ্লেমেবল লেখা হয়। পানিতে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। ক্ষয়কারী গাঢ় সালফিউরিক অ্যাসিডকে লঘু করতে হলে পানিতে ধীরে ধীরে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। ক্ষয়কারী গাঢ় সালফিউরিক অ্যাসিডকে লঘু করতে হলে পানিতে ধীরে ধীরে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করতে হবে। কখনো গাঢ় সালফিউরিক অ্যাসিড সরাসরি পানি যোগ করা যাবে না, কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিড হলো তাপোৎপাদী পানি শোষণকারী পদার্থ। তাই গাঢ় সালফিউরিক অ্যাসিড পানি পড়ার সাথে সাথে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হওয়ার ফলে পানি বাষ্পসহ গাঢ় সালফিউরিক অ্যাসিডের চারিদিকে ছিটকে গায়ে এসে পড়তে পারে। তো ফুটতে থাকে তখন পানি, তখন গায়ে এসে পড়তে পারে। তো লঘু করতে হলে পানিতে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিড, তো লঘু করতে হলে পানিতে ধীরে ধীরে সালফিউরিক অ্যাসিড যোগ করতে হয়। To use alternative chemicals for poisonous reagent, chloroform CH3, ট্রাইক্লোরোমিথেন, পরিবেশে ক্ষতিকর বিষাক্ত টক্সিক বিকারক, সেফ স্টোরেজ অফ used up and chemical and waste disposal, পরিত্যক্ত অ্যাসিডকে প্রশমিত করতে এবং এজন্য সোডিয়াম কার্বনেট অথবা চুনের গুঁড়া ব্যবহার করা যেতে পারে।
সোডিয়াম ধাতু NaCl বিউটানল মিথানল ইথানল ব্যবহার করে যদি পূর্ব থেকে নষ্ট করতে বিউটানল মিথানল ইথানল এই যে ক্ষতিকারী পদার্থ যে অনেক মারাত্মক ক্ষতিকারী পদার্থ NaCl এগুলোকে নষ্ট করতে বিউটানল মিথানল ইথানল ব্যবহার করা যেতে পারে। অবরুদ্ধ Li কে বিনষ্ট করতে সোডিয়াম সালফেট বা ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণ ব্যবহার করা যায়। আমাদের এমসিকিউর উত্তর কোথায় তো দেখা যাক। লিকের অ্যামোনিয়া 35 থেকে 40% NH3 দ্রবণ। লিকের অ্যামোনিয়া ভারী ধাতুর সাথে Pp2+, Hg2+, Cd2+ পানিতে প্রবেশ করলে পানিতে এনজাইমের কার্যকারিতা বিনষ্ট হয়ে যায়, সাথে সাথে শরীরে বিষক্রিয়া ঘটে। তো ভারী ধাতুর আয়ন Pp2+, Hg2+, Cd2+ প্রাণদেহে প্রবেশ করলে প্রাণদেহে এনজাইমের কার্যকারিতা বিনষ্ট হয় এবং সাথে সাথে শরীরে বিষক্রিয়া হয়। তাহলে লেড, মার্কারি এবং তাহলে দেখছো কত ক্ষতিকর, শরীরে বিষক্রিয়া টক্সিক তৈরি হয়ে যায়। লেড, মার্কারি এবং ক্যাডমিয়াম। সর্দি কাশিতে মৃদু অ্যামোনিয়া গ্যাস নাকের পানি ঝরা বন্ধ করে। মৃদু অ্যামোনিয়া গ্যাস কি করে? নাকের পানি ঝরা বন্ধ করে। এই অ্যামোনিয়া গ্যাস বায়ুতে মিশে গেলে গাছপালা ঝলসে যায়, পাখিরা মরে যায়, মানুষ শ্বাসকষ্ট ভোগে, এমনকি মৃত্যু হতে পারে। কিন্তু এই অ্যামোনিয়ার জন্য কিন্তু আবার মানুষ শ্বাসকষ্টে তোমার ভোগে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। সম্ভাবনা শতভাগ কি বলা যায়, এরপর কিডনি সম্পূর্ণভাবে নষ্ট হয়। দেখেছো কত বড়। তো এটি দ্রবীভূত অবস্থায় পানির DO এর পরিমাণকে মারাত্মকভাবে হ্রাস করে। তো এটি পানির DO এর পরিমাণকে মারাত্মকভাবে, ডিমান্ড অক্সিজেনের পরিমাণকে হ্রাস করে মারাত্মকভাবে। আর পটাশিয়াম ডাইক্রোমেট পেটে গেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। তো এটি দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে হ্রাস করে ফেলে। পটাশিয়াম ফেরোসায়ানেট K4APCN6 ইম্পর্টেন্ট একটা যৌগ। পেটে ব্যথা, বমি ও ডায়রিয়া হতে পারে। পটাশিয়াম আয়োডাইড ত্বকের মারাত্মক ক্ষতি করে, রক্তশূন্যতা সৃষ্টি করে। হাইড্রোজেন পারঅক্সাইড H2O আমরা সবাই চিনি, বিষাক্ত, টক্সিক, তীব্র জারণধর্মী, ত্বকের মারাত্মক ক্ষতি করে। ক্লোরোফর্ম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে, স্নায়ুতন্ত্রের ক্ষতি করে। ফরমালিন এর 40% জলীয় দ্রবণ, এই যে HCHO এর 40% জলীয় দ্রবণ, ঠিক আছে। ফর্মালডিহাইড শরীরে প্রবেশ করে কিডনি নষ্ট হতে পারে, এটা ক্যান্সার রোগও হতে পারে। তো ফরমালিন খেলে কি হয়? ক্যান্সার হতে পারে, কিডনি নষ্ট হতে হয়। প্রচণ্ড ক্ষুদ্র প্রাণীকোষ ধ্বংস করে, পরিবেশের ক্ষতি করে। আর প্রোপানন পানিতে DO এর মারাত্মকভাবে হ্রাস ঘটায়। ফরমালিন কি করে? ক্যান্সার সৃষ্টি করে, কিডনি নষ্ট করে, কিডনির ক্ষতি করে। তো রাসায়নিক পদার্থগুলো বিষাক্ত রাশের জন্য প্রচুর পরিমাণ পানি যোগ করে পরিত্যাগ করবে। সকল তীব্র অ্যাসিড ক্ষার, অ্যালকোহল, হাইপোক্লোরাইড, সিলিকা, অ্যালুমিনের জন্য Na2, SO4, P2O5, Mg, SO4, CaCl2 রাসায়নিক পদার্থগুলো বিষাক্ত রাশের জন্য প্রচুর পরিমাণ পানি পরিত্যাগ করবে। টিপস: গাঢ় সালফারিক অ্যাসিড হলো রাসায়নিক মারাত্মক ক্ষয়কারী তীব্র জারণধর্মী অ্যাসিড, তীব্র পানিশূন্য পদার্থ। তো আমরা এখানে আমাদের উত্তর পেয়ে গেলাম। তোমার কনসেন্ট্রেটেড সালফারিক অ্যাসিড হলো রাসায়নিকভাবে মারাত্মক ক্ষয়কারী, একটি পাথরের ক্ষতি করে। তো তীব্র জারণধর্মী অ্যাসিড এবং পানিশোষী পদার্থ। NH4OH তরল অ্যামোনিয়া বা লিকের অ্যামোনিয়া হলো কক্ষতন্ত্র পানিতে 35% থেকে 40% অ্যামোনিয়া গ্যাসের সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে। পানিতে পানিতে 35 থেকে 40%। এটা হলো তরল অ্যামোনিয়া। আর সোডিয়াম ধাতু অতি সক্রিয় ক্ষার ধাতু। এটি পানির সংস্পর্শে প্রবল তাপ উৎপাদে বিক্রিয়া সহকারে হাইড্রোজেন গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করে। দেখছো মেডিকেল আর্টস হলো 1500 সালে। সোডিয়াম ধাতু অতি সক্রিয় ধাতু, এটি পানির সংস্পর্শে প্রবল তাপ উৎপাদে বিক্রিয়া সহকারে হাইড্রোজেন গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ তৈরি করে। এটা অতি সক্রিয় ধাতু, ঠিক আছে। সোডিয়াম হাইড্রোক্সাইড ও সোডিয়াম কি? অতি সক্রিয় ক্ষার ধাতু। পটাশিয়াম ফেরোসায়ানেট হলো রাসায়নিকভাবে লোহার একটি বিজারণধর্মী জটিল যৌগ। বিজারণধর্মী জটিল যৌগ। ক্ষয়কারী গাঢ় সালফিউরিক অ্যাসিডের বোতলকে শিল্পের নিচে থাকে। অ্যাসিডের কাজ বা প্লাস্টিকের স্ল্যাবের উপর অথবা অ্যাসিড ক্যাবিনেটে সংরক্ষণ করতে হবে। কোরোসিভ এবং এনভায়রনমেন্টাল টক্সিক সংরক্ষণের বেলায় ক্ষারধর্মী লিকার অ্যামোনিয়া বোতলকে অ্যাসিডের বোতল থেকে দূরে আলাদা স্থানে শিল্পের নিচে থাকে প্লাস্টিকের স্ল্যাবে সংরক্ষণ রাখতে হবে। এসব পড়ে নেবে। দাহ্য বিজারক করতে দূরে পৃথকভাবে শুষ্ক ধরনের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে সংরক্ষণ করতে হবে। স্বাস্থ্যের উপর প্রভাব কত সৃষ্টি করে কনসেন্ট্রেটেড তুলে নেবে। কিছু রাসায়নিক পটাশিয়াম পারমাণবিক হলো কিন্তু তীব্র জারক, জারক না বিজারক, জারক, ক্ষয়কারক এবং বিষাক্ত উপাদান। আর
অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড চোখ জ্বালাপোড়া করে, মুহূর্তের মধ্যে চোখ রক্তবর্ণ ধারণ করে, সর্দি কাশি, মৃদু অ্যামোনিয়া গ্যাস নাকের পানি ঝরা বন্ধ করে কিন্তু শ্বাসতন্ত্র ক্ষতি করে, শ্বাসকষ্ট সৃষ্টি করে। আর সালফিউরিক অ্যাসিড মারাত্মক ক্ষয়কারী, তীব্র জারক ও তীব্র নিরোধক। এই অ্যাসিড বাষ্প চোখ, মুখ, শ্বাসনালীতে সংক্রমণ ও ত্বকের প্রদাহ সৃষ্টি করে, এবং ফুসফুস আক্রান্ত হয় ত্বকের শ্বাস-প্রশ্বাসে ক্ষতি সৃষ্টি করে। এটা মারাত্মক। তো আরো কি আছে? ম্যাক্রো অ্যানালাইসিস, সেম ম্যাক্রো অ্যানালাইসিস, তোমার সেম ম্যাক্রো অ্যানালাইটিক্যাল ও মাইক্রো অ্যানালাইটিক্যাল মেথড। তো নমুনার পরিমাণের উপর ভিত্তি করে গুণগত বিশ্লেষণকে তোমার 3 শ্রেণীতে ভাগ করা হয়: ম্যাক্রো অ্যানালাইসিস, সেমি মাইক্রো অ্যানালাইসিস আর মাইক্রো অ্যানালাইসিস। তো তাহলে কোনটি ল্যাবরেটরি বিক্রিয়কটি ক্ষয়কারক? সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ক্ষয়কারক, এটি ক্ষয় করে। দেখি উত্তর ঠিক আছে কিনা আমাদের। তো চেক করে আসি। এমসিকিউ 1.4, 1.4 এর ক ঠিক আছে তোমার। 1.4 নাকি 1.5? 1.5 এর ক, 1.5 এর এমসিকিউ তোমার। 1.5 এর এমসিকিউ 1.5 এর খ, এই যে সালফিউরিক অ্যাসিড। এই পর্যন্ত থাক, সামনের দিন একটা এমসিকিউ নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেস্ট অফ লাক সবার জন্য, পড়াশোনা করো ভালোভাবে। ওকে, থ্যাংক ইউ অল।